নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার ইতিহাসকে নিয়ে আপনাদের সামনে আসছে একটা নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই জানেন একটা নাম, একটা বিষয়, একটা শব্দ আ মাঝে, মাঝে উচ্চারিত হয় আমাদের ভারতবর্ষের বর্তমান আ যে আর্থসামাজিক অবস্থান রয়েছে, বিভিন্ন ভাষাগোষ্ঠী, বিভিন্ন জাত, ধর্মের সমন্বয়ে তো ভারতবর্ষের একটা ঐতিহ্য এবং অলংকারও বটে। ঠিক এরকম একটা অলংকার আমরা মাঝে, মাঝে খুঁজে পাই অ্যাংলো ইন্ডিয়ান। অ্যাংলো ইন্ডিয়ান কারা? কীভাবে অ্যাংলো ইন্ডিয়ান বিষয়টার উৎপত্তি হলো? একটু চেষ্টা করা যাক। আমরা সবাই জানি যে মুঘল সাম্রাজ্যের দিকে যদি আমরা তাকাই একবার, তা সম্রাট আকবরের পরবর্তী সময় যতজন শাসক হয়েছেন, সম্রাট শাহজাহান, জাহাঙ্গীর, আওরঙ্গজেব, এদের প্রত্যেকেরই রক্তে হুম, রাজপুত রক্ত সংমিশ্রিত ছিল। অর্থাৎ মুঘল বনাম রাজপুত। মুঘল এবং রাজপুতের সংমিশ্রণে জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, সম্রাট এমনকি আওরঙ্গজেব পর্যন্ত, যার নামে হাজারো অভিযোগ তোলা হয়, তাদের প্রত্যেকের দেহেই হিন্দু রক্ত তথাকথিত রাজপুত রক্ত সংমিশ্রিত থাকা সত্ত্বেও তাদেরকে কোনো নির্দিষ্ট কী বলা যেত মুঘল রাজপুত বা এই জাতীয় কোনো শব্দ আমরা ব্যবহার করছি না। কিন্তু হঠাৎ করেই অ্যাংলো ইন্ডিয়ান শব্দটা কী করে এলো? এবার বিষয়টা কীভাবে এলো? আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের দেশে শাসন করছিল 18 শতকের শেষ দিকে এবং 19 শতকের প্রথমে, এই সময়টাতেই ভারতে ব্রিটিশ মহিলাদের প্রাথমিক অভাবের কারণে ব্রিটিশ অফিসার এবং সৈন্যদের স্থানীয় স্ত্রী গ্রহণ করবার ওপর, অর্থাৎ স্থানীয় মহিলাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনের উপর কোম্পানি গুরুত্ব দিয়েছিল। 1780 সালের দশকের 80 সালের গোড়ার দিকে ব্রিটিশ একজন ঐতিহাসিক উইল এর রেকর্ডের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যে ব্রিটিশ পুরুষদের 1/3 মনে রাখবেন সংখ্যাটা কম নয়, 1/3 তাদের ভারতীয় স্ত্রী এবং তাদের যে সন্তান উত্তরাধিকারী তাদের নামকরণ করা হয়েছিল প্রথমে ইউরেশীয় বলেই। এবং পরবর্তীকালে আমরা দেখলাম 19 শতকের মাঝামাঝি সময় প্রায় 40,000 ব্রিটিশ সৈন্য, হ্যাঁ? এবং 2000-এরও বেশি ব্রিটিশ কর্মকর্তা ভারতবর্ষে উপস্থিত ছিলেন। হুম? এবং এই সময়টায় আমরা দেখছি যে ভারতবর্ষে ব্রিটিশ মহিলাদের আগমনের বিষয়টা অত্যন্ত কম ছিল। এবার দেখা যেতে পারে যে ঠিক এই সময়ের পাশাপাশি একটা বিষয় আমরা লক্ষ্য করছি, পর্তুগিজ এবং ফরাসিদের একটা প্রাধান্য আমাদের দেশে কিন্তু ছিল। অর্থাৎ পর্তুগিজ এবং ফরাসি এদের ক্ষেত্রে যদি বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। অর্থাৎ আমরা যে শব্দটায় যাচ্ছি, জোর দিচ্ছি অ্যাংলো ইন্ডিয়ান, এই শব্দটার উৎপত্তি না হতে পারত। কিন্তু পর্তুগিজরা যেহেতু রোমান ক্যাথলিক ধর্মে বিশ্বাস করে, আর ইংল্যান্ডে যারা তারা প্রোটেস্ট্যান্ট অনুগামী, ফলে পর্তুগিজদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবার ক্ষেত্রে তাদের একটা দ্বিধাবোধ ছিল। পাশাপাশি ফরাসিদের সঙ্গে তাদের সম্পর্কটা ছিল অত্যন্ত কী বলবো, সাপ আর বেজির সম্পর্কের মতো। তখন ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটছে। যুদ্ধের যে ওয়েদার, আবহাওয়া দুটো পক্ষের মধ্যেই একটা চূড়ান্ত অবিশ্বাস। এই জায়গায় দাঁড়িয়ে ফরাসিদের সঙ্গেও তাদের সম্পর্ক স্থাপনের কথা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার অনুসারী, তাদের কর্মচারী, তাদের অফিসাররা কেউ এই জায়গাটা ভাবতে পারেননি। ফলে 18 শতকের মাঝামাঝি কয়েকশো সৈন্য এবং 1790 সালের রয়্যাল অ্যান্ড কোম্পানির সেনাবাহিনীতে 18,000 জন দ্রুত সৈন্য বৃদ্ধি পাচ্ছে। এবং ভারতের একজন ভারতীয় মহিলাকে বিয়ে করেছেন এবং তাদের উত্তরাধিকারীদের তারা আমাদের দেশে যে সন্তান সন্ততিরা রেখে গেছেন, তারা অ্যাংলো ইন্ডিয়ান নামে পরিচিত। এবার এই অ্যাংলো ইন্ডিয়ানদের আমাদের দেশের কিন্তু যথেষ্ট কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানও রয়েছে। আমরা আসবো এই জায়গাগুলো পরবর্তীতে, যে কীভাবে এরা তৈরি হচ্ছে। যেমন
এই অ্যাংলো ইন্ডিয়ান গোষ্ঠীরা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম নামে পরিচিত। যেমন অ্যাংলো বার্মিজ, স্কটিশ ইন্ডিয়ান, আইরিশ ভারতীয়, বার্গার খ্রিস্টান মানুষ, ইন্দো মানুষ, সিঙ্গাপুরের ইউরেশিয়ান, ম্যাকানিস মানুষ, ইন্দো আর্য জনগণ। এই এই যে জাতীয় আম সম্পর্কের মধ্য দিয়ে এই মানুষগুলোর সঙ্গে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে তারা একটা জাতিগোষ্ঠী আলাদাভাবে পরিচিতি লাভ করলো, আলাদাভাবে তাদের আইডেন্টিটি তারা প্রকাশ করলো। এই 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 জনপ্রতিনিধিরাই আমাদের দেশে অ্যাংলো ইন্ডিয়ান নামে পরিচিত। এরা ধর্মে খ্রিস্টান এবং মাতৃভাষা হিসেবে এরা ইংরেজিকেই ব্যবহার করছে। এরা শুধু ভারতবর্ষ নয়, ভারত ব্রিটিশ উপনিবেশগুলোতেও এদের অস্তিত্ব রয়েছে, ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। এবং যেমন আমরা যেমন 17 শতকের কথা বলেছি, ব্রিটিশদের যে সেনাবাহিনীর যে পারিবারিক জীবন, সেই জীবনযাপনের ক্ষেত্রে যে কী বলো সামাজিক প্রতিবন্ধীকরণ, সেই জায়গাগুলো দূর করবার জন্যই এই ব্যবস্থাপনায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু অনুমোদন করছে। পাশাপাশি আরেকটা কথা মনে রাখতে হবে, যে অ্যাংলো ইন্ডিয়ানের প্রথম ব্যবহার ছিল ভারতে বসবাসকারী ব্রিটিশদের বর্ণনা করবার জন্য। অর্থাৎ ভারতবর্ষে যারা বসবাস করতো ব্রিটিশরা, তারাই প্রথমে অ্যাংলো ইন্ডিয়ান নামে পরিচিত ছিল। মিশ্র ব্রিটিশ এবং ভারতীয় বংশোদ্ভূত মানুষদের তারা ইউরেশিয়ান নামে উল্লেখ করত। পরিভাষা পরিবর্তিত হয়েছে, পরবর্তী গোষ্ঠীকে তারা অ্যাংলো ইন্ডিয়ান বলছেন। 1639 সালের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাজে একটি বসতি স্থাপনের সঙ্গে সঙ্গেই এই রকম সম্প্রদায়ের উৎপত্তি ঘটে। সম্প্রদায়টি 1791 সাল পর্যন্ত ব্রিটিশদের দ্বারা নিজেদের চিহ্নিত করছিল এবং গৃহীত হয়েছিল যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সামরিক, বেসামরিক, সামুদ্রিক পরিষেবাগুলোতে যে একটা নির্দিষ্ট কোটা, সেই চাকরির ক্ষেত্রে, সেই কোটার ক্ষেত্রে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানদের একটা বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল। 1857 সালের পর বিদ্রোহের সময় অ্যাংলো ইন্ডিয়ানরা ব্রিটিশদের পক্ষ নেয়। ফলস্বরূপ ভারতীয়দের তুলনায় ব্রিটিশ সরকারের কাছ থেকে তারা অনেক পছন্দের উপহার পেয়েছিল, আচরণ পেয়েছিল এবং চাকরির ক্ষেত্রেও রেলওয়ে, ডাক, টেলিগ্রাফ পরিষেবা, কাস্টমসের কৌশলগত পরিষেবাগুলোতে তারা প্রচুর পরিমাণ কর্মসংস্থান লাভ করে। 1919 সালে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়কে দিল্লিতে কেন্দ্রীয় আইনসভায় সংরক্ষণ দেওয়া হয়। আমাদের দেশেও ছিল। আমাদের লোকসভায় 543টি আসন এবং 2টো আসন রিজার্ভ ছিল, যে দুটোতে অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধিত্ব করত এবং তারা ভারত সরকারের যিনি সর্বাধিনায়ক রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হতেন। তবে ইতিমধ্যেই এই দুটো পদ লোকসভার এলুপ করে দেওয়া হয়েছে। ইংরেজিভাষী অ্যাংলো ইন্ডিয়ানরা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির বিরুদ্ধে ব্রিটিশদের সাথে নিজেদের পরিচয় দিয়েছিল সবসময়। অর্থাৎ রাজনৈতিকভাবে এরা ভারতীয় জাতীয়তাবাদের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিল, এই কথাটা সম্পূর্ণভাবে সঠিক নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এরা ব্রিটিশ অনুগামী ছিল। এবার আসবো যে মূলত এদের প্রতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাংলো ইন্ডিয়ানদেরকে একটু আলাদা করছে, অর্থাৎ যে সুবিধাগুলো তারা পেতেন ইতিমধ্যেই, সেই সুবিধাগুলোকে তারা ডিপ্রাইভ করছেন, বঞ্চিত হচ্ছেন। এর কারণটা কিন্তু ইংরেজদের যে জাত্যাভিমান, যেমন ভারতীয়দের তারা নেটিভ বলতো, তারা একটা সময় ভাবতে লাগলো যে যারা অ্যাংলো ইন্ডিয়ান, যাদেরকে এই অভিধা দেওয়া হচ্ছে, তারা ভারতীয় বংশোদ্ভূত, অর্থাৎ ভারতীয় মায়ের রক্ত তাদের দেহে, তাদের শরীরে বহন করছে। এটা ইংরেজদের বা ব্রিটিশদের জাত্যাভিমানে একটা আঘাত দিতে শুরু করলো, বা কী বলবেন, যেটা হয় আর কি। আর ইতিমধ্যেই ব্রিটিশ মহিলারাও তারাও ভারতবর্ষে আসার আগ্রহ প্রকাশ করছেন এবং অনেকেই তারা এসেও পড়ছেন। এই কারণে 1813 সালের প্রবিধান 8-এর অধীনে অ্যাংলো ইন্ডিয়ানদের ব্রিটিশ আইনি যে ব্যবস্থা, সেই আইনি ব্যবস্থা থেকে বাধ্য হলো। অর্থাৎ ব্রিটিশদের যে পার্সোনাল আইন, সে আইন
এতদিন তারাও সেই আইন থেকে ভোগ করতেন, সুবিধা পেতেন। সেই আইন থেকে অ্যাংলো ইন্ডিয়ানদের বাদ দেওয়া হলো। তারা মূলত বাংলা এবং বাংলার বাইরে ইসলামী শাসনের অধীন হয়ে পড়েছিল। এবং আনুষ্ঠানিকভাবে কোম্পানি একটি খ্রিস্টান মিশনারিদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়ার সাথে এই কী বলবো, বিষয়টা আরও বেশি করে ব্যবধান বাড়িয়ে দেয়। এবং মেরি সেরিট বলে একজন মিশনারিস আছেন, তিনি ধর্মপ্রচারক এবং জনপ্রিয় লেখক। তারা নিয়মিতই ইউরোপীয় পিতার পরিবর্তে ভারতীয় মাতার উপর ক্রমবর্ধমান অ্যাংলো ইন্ডিয়ান জনসংখ্যার কথিত নৈতিক ত্রুটি এবং ব্যক্তিত্বের ক্ষেত্রে যে কী বললাম, ভাষাভাষী, জাত্যাভিমান, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, এই যে বিষয়গুলো আছে এর মধ্যে যে ত্রুটি বিচ্যুতি খুঁজে পেয়েছিলেন তারাও। কিন্তু ক্রমশ অ্যাংলো ইন্ডিয়ানরা কিন্তু নিজেদের প্রভাব প্রতিপত্তি ভারতীয় সংস্কৃতিতে আস্তে আস্তে বাড়াতে আরম্ভ করলো। বিশেষ করে ইংরেজি শিক্ষা বিস্তার করবার ক্ষেত্রে তারা ইংরেজিতে যেহেতু কথা বলতে পছন্দ করতেন, তাদের মাতৃভাষা হিসেবে মেনে নিতেন, ফলে অ্যাংলো ইন্ডিয়ানরা কিন্তু তাদের ছাপ রাখলো শিক্ষাক্ষেত্রে। ভারতীয়দের মধ্যে আমরা অ্যাংলো ইন্ডিয়ানকে ভারতীয় এই কারণে আমি এই মুহূর্তে বলছি, এই কারণেই যেহেতু তাদের রক্তে ভারতীয় মায়ের একটা স্পর্শ ছিল, ছোঁয়া ছিল। কিন্তু তারপরেও তারা নিজেদের ইংরেজ বলতে তারা বেশি উৎসাহিত বোধ করতেন। এই অ্যাংলো ইন্ডিয়ানরা কিন্তু আমাদের দেশে কী বলবো, শিক্ষা বিস্তার করবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে যে ইংরেজি মিডিয়ামের স্কুলগুলো আমরা দেখছি বিভিন্ন বেসরকারি উদ্যোগে, এবং যে স্কুলগুলোতে ইতিমধ্যেই সরকারি স্কুলের তুলনায় অনেক বেশি এগিয়ে গেছে, অন্তত আমরা আমাদের ছেলেমেয়েদের পড়াবার ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এই ইংরেজি মাধ্যমগুলোর প্রচলন কিন্তু এই অ্যাংলো ইন্ডিয়ানদের হাত ধরে বেসরকারি উদ্যোগে। পাশাপাশি স্বাধীন ভারতের সঙ্গীত শিল্পের ক্ষেত্রে যন্ত্রের প্রবর্তনের ক্ষেত্রে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের একটা বিশেষ ভূমিকা ছিল। উপনিবেশিক যুগে সামাজিক অভিজাতদের দ্বারা ব্যান্ড তৈরি তারা করছেন, র্যাগটাইম এবং জ্যাজ সহ জেনারগুলো তারা বাজাতেন। এই ব্যান্ডগুলোতেই প্রায়শই অ্যাংলো ইন্ডিয়ান সদস্যরা থাকতো। ফলে আমরা যেটা দেখছি যে অ্যাংলো ইন্ডিয়ানদের যে কালচার, সেই কালচারটা খ্রিস্টীয় অনুসারী। তারা ধর্মে যেমন নিজেদের খ্রিস্টান বলতেন, তাদের ব্রিটিশ ঐতিহ্য এবং ইংরেজি ভাষার পাশাপাশি তাদের খ্রিস্ট ধর্মে বিশ্বাস এমন একটা জিনিস যে তাদের সেটা অন্য জাতিগোষ্ঠীগুলো থেকে আলাদা রাখত। যেমন অ্যাংলো ইন্ডিয়ানরা চার্চের সকল স্তরে কার্ডিনাল, বিশপ পুরোহিত এবং মন্ত্রীদের মধ্যে যথেষ্ট ভালোভাবে প্রতিনিধিত্ব করেছে, এবং আমি প্রথমেই বলেছি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও তারা পালন করেছে। আমরা ইতিমধ্যেই আমি বারবার বলছি, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অ্যাংলো ইন্ডিয়ানরা একটা বিশাল পার্থক্য অর্জন করেছিল আমাদের তুলনায়। ভারতের দ্বিতীয় সর্বাধিক সম্মানিত ম্যাট্রিকুলেশন যোগ্যতা ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন, ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বা এই এডুকেশন সিস্টেমগুলো কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানদের দ্বারা শুরু হয়, নির্মিত হয়েছিল, যার মধ্যে ফ্র্যাঙ্ক অ্যান্থনি যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবং ভালো অংশের জন্য সেক্রেটারি ছিলেন অ্যাটব্যারো, প্রায় অর্ধ শতাব্দীকাল। বেশিরভাগ অ্যাংলো ইন্ডিয়ান, এমনকি যারা খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তারাও দেখেন যে ইংরেজিদের সাবলীলতার কারণে চাকরি পাওয়া তাদের কাছে মোটামুটি সহজ ছিল। অ্যাংলো ইন্ডিয়ানরা আমাদের দেশে ক্রীড়াক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন। অলিম্পিক স্তরে আমরা নরম্যান প্রিচার্ড, ভারতের প্রথম অলিম্পিক পদক বিজয়ী, আমরা সেটা জানি, তার সেই অবদানটা রয়েছে। এবং পাশাপাশি আমরা ক্রিকেট যারা দেখছি, ক্রিকেটের ভক্ত, রজার বিনির কথা না বললেই নয়। এরকম প্রচুর মানুষ ছিলেন, এবং উইলসন জোন্স যাকে বিশ্ব পেশাদার বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন হিসাবে আমরা দেখেছি, যিনি ভারতকে গর্বিত করেছিলেন।
এইবার আমরা আসবো হচ্ছে যে এরা কোথায় কোথায় আছেন। এদের এই যেমন বিদেশি অ্যাংলো ইন্ডিয়ানরা বেশিরভাগই ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ডে বসবাস করছেন। হুম? যখন কেউ কেউ সুইজারল্যান্ড, জার্মানি এবং ফ্রান্সের মতো দেশেও রয়েছেন। এই মানুষগুলোর সঙ্গে আমাদের যে একটা কী বলবো আর্থসামাজিক সম্পর্কের পাশাপাশি পাশাপাশি আমাদের সাংস্কৃতিক সম্পর্ক ক্রমশ বৃদ্ধি পেয়েছিল ব্রিটিশ যুগে। এবার অ্যাংলো ইন্ডিয়ানরা বেশিরভাগ সময় ব্রিটিশ রাজের বা ব্রিটিশ বংশের ভারতীয় মিশ্রিত রক্তের প্রতিনিধিত্ব করে আসছিল। উপনিবেশিক যুগে ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেক মিশ্র ভারতীয় এদের মধ্য থেকে উৎপন্ন হয়েছে। ভারতীয়রা ঐতিহাসিকভাবে উপনিবেশিক যুগে ব্রিটিশ সরকার অ্যাংলো ইন্ডিয়ান শব্দটি সাধারণ ভাষায় ব্যবহার করেছিল সেই লোকদের, যেমন রুইয়ার্ড কিপলিং, শিকারী প্রকৃতিবিদ জিম করবেট, যারা ব্রিটিশ বংশোদ্ভূত ছিলেন কিন্তু ভারতে জন্মগ্রহণ, তাদের বেড়ে ওঠা সাধারণ কারণ তাদের বাবা মা সশস্ত্র বাহিনীতে ব্রিটিশ চালিত প্রশাসনগুলোতে চাকরি করেছিলেন। এই অ্যাংলো ইন্ডিয়ানরাই অআবাসিক ব্রিটিশদের একটি ভৌগোলিক নির্দিষ্ট উপসেট ছিল। অ্যাংলো ইন্ডিয়ানরা সত্যি আমরা একটা জায়গায় এই প্রসঙ্গে আলোচনা করছি যে একসময় ভারতবর্ষের মধ্যে যে সাংবিধানিক অধিকার তাদের ছিল, লোকসভায় ক্ষেত্রে তাদের জন্য 2টো সিট রিজার্ভ ছিল। আমরা দেখেছি এরকম প্রচুর মানুষ ছিলেন অ্যাংলো ইন্ডিয়ানরা, যাদের ভূমিকা আজকে আমরা তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র ডেরেক ওব্রায়েন, তিনিও কিন্তু এই অ্যাংলো ইন্ডিয়ান সমাজের প্রতিনিধি। যদিও তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই রাজ্যসভার সাংসদ। আমরা এই প্রশ্ন উত্থাপনটা এটাই যে হঠাৎ ভারতবর্ষের এরকম মিশ্র বৈবাহিক, যেমন গুপ্ত রাজাদের সময় সাম্রাজ্য বিস্তারের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স। বৈবাহিক নীতি, রণনীতি, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ না করে, যুদ্ধ ছাড়াই সাম্রাজ্য বিস্তার করবার অত্যন্ত একটা সহজ পন্থা ছিল ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স, বৈবাহিক সম্পর্ক স্থাপন। এই ক্ষেত্রে যে সন্ততিরা উৎপত্তি হতো তারা কিন্তু আলাদা করে কোনো আইডেন্টিটি পেত না। আমি প্রথমেই বলেছিলাম মুঘল সাম্রাজ্যের বেশিরভাগ শাসকদের দেহে রাজপুতদের রক্ত মিশ্রিত আছে, তারা প্রত্যেকে রাজপুত মায়ের সন্তান ছিলেন, কিন্তু তাদেরকে আলাদা করে চিহ্নিত করবার কোনো প্রয়াস ভারতবাসীরা কখনো করেনি। কিন্তু এই ব্রিটিশদের সঙ্গে ভারতীয় নারীদের বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে যে সন্ততি উৎপত্তি হয়েছিল, তাদের যারা আজকে বংশধর, তাদেরকে অ্যাংলো ইন্ডিয়ান শব্দটা আমরা কেন বলবো? এ থেকে তারা সত্যি ভারতীয় মর্যাদার অন্তর্ভুক্ত হতে পারেন, নাকি ভারতীয় মর্যাদা এতে ক্ষুণ্ণ হচ্ছে, এই জায়গাটার বলতে পারেন, মানে বলা যেতে পারে কি? মানে প্রশ্নটা এটাই যে ব্রিটিশরা দীর্ঘ 200 বছর শাসন করলেও তারা কিন্তু আমাদের দেশ থেকে চলে গেছিল, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানরা যারা ব্রিটিশ পিতার ঔরসে জন্ম, তাদের একটা ধারা আমাদের দেশে থেকে যায় এবং তারা বিশেষ রাজনৈতিক সুবিধা লাভ করছে। এবং যদিও শিক্ষাগত দিক থেকে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, এটাও ঠিক। তাহলে আমরা যেটা জানলাম যে অ্যাংলো ইন্ডিয়ান কাদের অ্যাংলো ইন্ডিয়ান বলা হয়, কেন অ্যাংলো ইন্ডিয়ান তারা, কত সাল থেকে তাদের এই উৎপত্তি ঘটছে, পৃথিবীর কোন কোন দেশে অ্যাংলো ইন্ডিয়ানরা রয়েছে, আমরা সেই জায়গাটা আজকে আলোচনা করলাম। আমরা কোনো সমালোচনা নয়, জাস্ট অ্যাংলো ইন্ডিয়ান কারা এই বিষয়টা জানবার জন্য আজকে আমাদের এই আলোচনা। যদিও এই আলোচনা কতটা আপনাদেরকে আপ্লুত করবে বা আপনারা কতটা ভালোভাবে দেখবেন জানি না, তবে সঙ্গে থাকবেন। এরপর আসবো ইতিহাসের আরেকটা বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত গুড বাই।